খোদার বিধি লঙ্ঘিত হয়েছে নাকি লঙ্ঘন হয়েছে, কোনটা সঠিক? সূর্য উদিত হয়েছে নাকি হচ্ছে উদয় হয়েছে, কোনটা সঠিক হবে? এখন ব্যাপার হচ্ছে দুটা তো একসাথে সঠিক হবে না। তো এইগুলো বোঝার জন্য একটা সুন্দর ট্রিক্স আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সোজা বাংলায় বাংলা শেখাতে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি অভিজ্ঞ বাংলা ইন্সট্রাক্টর নাসিমুল হক। আমরা এর আগে বানানের কিন্তু একটা টপিক, একটা সিরিজ শেষ করেছি। অবশ্য বানানে এই শেষ নয়, আরো ক্লাস আসবে। আর আমরা শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগের নতুন একটা টপিক, নতুন একটা প্লেলিস্ট শুরু করেছি। তাই দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কি কি কারণে বাক্যের ভিতর অপপ্রয়োগ ঘটে থাকে। সেই আলোচনার পরে আমরা সেগুলোর মধ্যে থেকে পদের কারণে, পদজনিত কারণে যে অশুদ্ধিগুলো হয় তার কয়েকটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বানানের অশুদ্ধিটা আমরা আলোচনা করেছিলাম না। এর কারণটা হচ্ছে বানানের একটা পুরো সিরিজ তোমাদের প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নিবা অবশ্যই। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক বানান থেকে তো প্রশ্ন আসেই 5 মার্কের, সেই সাথে প্রয়োগ এবং অপপ্রয়োগ করতে গেলেও কিন্তু বানান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তো আমরা যেগুলো করেছিলাম সেগুলোর পরে আজকে যেটা দেখবো, এই বাক্যে পদের অপপ্রয়োগেরই একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাচ্যের অপপ্রয়োগ। খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাচ্যের অপপ্রয়োগ। এখন বাচ্চার অপপ্রয়োগটা কি? এই বাচ্চার অপপ্রয়োগটা হচ্ছে আমরা কখনো কখনো বিশেষণের জায়গায় বিশেষ্য আর বিশেষ্যের জায়গায় বিশেষণ ব্যবহার করে ফেলি, অর্থাৎ নাউনের জায়গায় অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ হিসাবে নাউন ব্যবহার করে ফেলি। যেমন এইখানে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে নাকি গ্রহণ হয়েছে, কোনটা হবে? খোদার বিধি লঙ্ঘিত হয়েছে নাকি লঙ্ঘন হয়েছে, কোনটা সঠিক? সূর্য উদিত হয়েছে নাকি হচ্ছে উদয় হয়েছে, কোনটা সঠিক হবে? এখন ব্যাপার হচ্ছে দুটা তো একসাথে সঠিক হবে না। তো এইগুলো বোঝার জন্য একটা সুন্দর ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হচ্ছে আমাকে এই টপিকটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। কি ফর্মুলা সেটা? কর্তার পরে যদি বিশেষ্য হয় তাহলে ক্রিয়ার রূপ হবে করা, মানে করা, করেছিল, করবে। মানে বিশেষ্যর পরে করার রূপ হয়, করা, করেছিল, করবে। আর কর্তার পরে যদি বিশেষণ হয় তাহলে এটা হয় ক্রিয়ার রূপ হয়, অর্থাৎ হয়, হয়েছে, হচ্ছে। মানে বিশেষ্যর পরে হয় হচ্ছে করা, আর বিশেষণের মধ্যে পরে হয় হচ্ছে হয়, হচ্ছে। এগুলো মনে রাখতে হবে। বিশেষণ যেটা সেটা হওয়া যায়, আর বিশেষ্য যেটা সেটা করা যায়। এখন তাহলে দেখি এই নিয়ম অনুযায়ী আসলে আমার আগের স্লাইডে উত্তরটা কি হবে। এখানে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে নাকি গ্রহণ হয়েছে, খুব সহজ কথা। এখানে কি আছে? হয়েছে। হয়েছে কার পরে থাকতে পারে? হয়েছে কিন্তু বিশেষণের পরে থাকতে পারে। তাহলে আমাকে করতে হবে কি? গৃহীত হয়েছে। গ্রহণ হচ্ছে বিশেষ্য, গৃহীত হচ্ছে বিশেষণ। তাহলে গৃহীত হয়েছে। খোদার বিধি লঙ্ঘন হয়েছে নাকি লঙ্ঘিত হয়েছে? অবশ্যই যেটা হয় সেটা কি? বিশেষণ হওয়া যায়, তাহলে লঙ্ঘিত বিশেষণ, এখানে লঙ্ঘিত হবে। সূর্য উদয় হয় নাকি হচ্ছে উদিত হয়? অবশ্যই এখানে উদিত দুইবার হয়ে গেছে। সূর্য উদয় হয় নাকি হচ্ছে উদিত হয়? এই জায়গাটাতে হচ্ছে যেহেতু হওয়ার কথা আছে, হওয়ার কথা থাকলে অবশ্যই বিশেষণ হবে, এবং সেটা কি? উদয়ের বিশেষণ হচ্ছে উদিত। এখন এই যে এই বিশেষ্য আর বিশেষণের মধ্যে আমাদের যে কনফিউশনটা হয় সেটা আমরা আসলে কিভাবে দূর করব? প্রথম কথা মনে রাখতে হবে, যদি শব্দের শেষে ইত প্রত্যয় থাকে, অর্থাৎ বিশেষ্যের সাথে ইত যোগ থাকে, তাহলে বুঝতে হবে ওটা বিশেষণ, অর্থাৎ বিশেষ্যের সাথে ইত যোগ করে বিশেষণ হয়। যেমন অপমান, এই অপমান একটা বিশেষ্য, তার সাথে ইত প্রত্যয় যোগ করে এটা বিশেষণ করা হয়েছে অপমানিত। প্রমাণ থেকে প্রমাণিত, খণ্ডন থেকে খণ্ডিত, আশ্চর্য থেকে আশ্চর্যান্বিত। এই যে ইত প্রত্যয় আমি যোগ করে বিশেষণ করতেছি। আর কিভাবে আমরা করতে পারি বিশেষণ? বিশেষণ থেকে যেমন হচ্ছে আমরা জ অথবা তা যোগ করে বিশেষ্য থেকে বিশেষণ করতে পারি। সেটা কিরকম? আমরা যেমন দরিদ্র, তাই না? এই দরিদ্র এটা হচ্ছে, এই যে দরিদ্র এটা হচ্ছে, এই দরিদ্র এটা হচ্ছে একটা বিশেষণ। কি করে বলবো? কারণ দরিদ্র হওয়া যায়, আমি একটু আগে কিন্তু বলেছি যে হচ্ছে যেটা হওয়া যায় সেটা অবশ্যই বিশেষণ, যেটা করা যায়, যেটা লাভ করা যায়
সেটা হচ্ছে কি বিশেষ্য। তাহলে এই দরিদ্রটা কি হবে? দরিদ্রটা অবশ্যই বিশেষণ। এখন এই দরিদ্র থেকে এই এটাকে যদি আমি বিশেষ্য করতে চাই তাহলে যে কাজটা করতে হয় এটার সাথে জ অথবা তা যোগ করতে হয়, যে কোনো একটা যোগ করে এটাকে করে ফেলা যায়। তো এই দরিদ্র এটার সাথে আমি যদি জ যোগ করি তাহলে এটা হয় দারিদ্র, আর এই দরিদ্রর সাথে আমি যদি তা যোগ করি তাহলে এটা হবে দারিদ্রতা। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই উদাহরণটা আমি পূর্বের অনেক ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে শব্দের শেষে জ অথবা তা যদি থাকে তাহলে কিন্তু সেটা বিশেষ্য, আর ইত থাকলে সেটা হচ্ছে বিশেষণ। এরপরে আমরা যদি দেখি বাক্যে পদবিন্যাসের অপপ্রয়োগজনিত ত্রুটি, এটার সাথে অনেকে গোলায় ফেলে যে এটা হচ্ছে আসক্তি। বাক্যের একটা গুণ আছে, সেটা হচ্ছে আসক্তি বলে। তো আসক্তি মানে হচ্ছে বাক্যের সঠিক পদবিন্যাস। অর্থাৎ আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব, এটা যদি আমি বলি পুরস্কার সকাল আজ, এভাবে যদি এলোমেলো করে বলি তাহলে আসলে বাক্যের কোনো মিনিং থাকে না, বাক্য তার যোগ্যতা হারায়। তাহলে হচ্ছে এই আসক্তি বাক্যের একটা যোগ্যতা বা গুণ। কিন্তু এইখানে আসলে বাক্যের পদবিন্যাসের ত্রুটি বলতে যেটা বোঝানো হচ্ছে, আমি যদি পদগুলো এলোমেলো করে ফেলি, একটার পরে আরেকটা বোঝাই ফেলি, তাহলে ব্যাপারটা কি হইতে পারে। এখানে যেমন রতনের প্রথম ছেলে যোগ দিয়েছে যাত্রা দলে। এখন এই বাক্যটার মানে যেটা আসছে সেটা হচ্ছে আমি হয়তো বোঝাইতে চাচ্ছি রতনের ছেলে প্রথম যাত্রা দলে যোগ দিছে, মানে যাত্রা দলে যারা যোগ দিছে তাদের মধ্যে রতনের ছেলে হচ্ছে প্রথম ব্যক্তি। কিন্তু এইখানে যে ব্যাপারটা হয়ে গেছে, রতনের প্রথম ছেলে যোগ দিয়েছে যাত্রা দলে, মানে এই প্রথম ছেলেকে বিশেষায়িত করে ফেলছে। মানে রতনের একের বেশি ছেলে আছে, তার মধ্যে প্রথম হচ্ছে এই প্রথম ছেলে, মানে বড় ছেলে যাত্রা দলে যোগ দিছে, এর মানেটা হয়ে গেছে কিন্তু সেটা। কিন্তু আসলে আমি কি বোঝাতে চাইছিলাম যে রতনের ছেলে যাত্রা দলে প্রথম যাত্রা দলে যোগ দিয়েছে, মানে যাত্রা দলে যারা যোগ দিয়েছে যোগ দেওয়াটা প্রথম, ছেলে প্রথম না। তাহলে আমার এই যোগ দেওয়ার আগে প্রথম রাখতে হবে, মানে বিশেষণ আমি কার আগে যুক্ত করছি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যার আগে বিশেষণ যুক্ত করব স্বাভাবিকভাবেই বিশেষণ তাকে বিশেষায়িত করবে। যেমন আমরা এই কিছুদিন আগে কুরবানির ঈদ চলে গেল, তাই না? আমরা প্রায় বলি বিরাট গরু ছাগলের হাট। তো এই বিরাট গরুর হাট, এই গরুর হাট যদি এইভাবে আমি লিখি বিরাট গরুর হাট, তাহলে ব্যাপার হচ্ছে এই বিরাট একটা বিশেষণ, সেই গরুকে বিশেষায়িত করছে। মানে হাটটা কিসের জন্য? বিরাট গরুর জন্য। মানে এখানে ছোট গরু থাকতে পারবে না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমি কি বোঝাইতে যাচ্ছি, গরুগুলো বিরাট নাকি হাটটা বিরাট? অবশ্যই হাটটা বিরাট। তাহলে আমাকে এই বিরাটটা লাগাতে হবে হাটের আগে। তার মানে আমাকে লিখতে হবে হচ্ছে গরুর বিরাট হাট, এটা হাটটা বিরাট, মানে গরুর বিরাট হাট। একইভাবে আরো অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে খাঁটি গরুর দুধ। আসলে তো গরুটা খাঁটি না, দুধটা খাঁটি। আমি তো বুঝাইতে চাইছি যে দুধটা খাঁটি। তাহলে খাঁটি শব্দটা, খাঁটি বিশেষণটা দুধের আগে লাগাতে হবে, অর্থাৎ গাভীর খাঁটি দুধ বা গরুর খাঁটি দুধ এইভাবে লিখতে হবে। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা কিন্তু সেটা হচ্ছে আমি ছেলের আগে প্রথম যোগ করাই, ছেলেকে প্রথম বিশেষায়িত করে ফেলছে, মানে প্রথম ছেলে, রতনের প্রথম ছেলে সে যাত্রা দলে যোগ দিয়েছে, এটা বোঝাচ্ছে। আর এইখানে রতনের ছেলে প্রথম যোগ দিয়েছে যাত্রা দলে, মানে হচ্ছে যাত্রা দলে যারা যোগ দিয়েছে যোগ দেওয়ার মধ্যে প্রথম, মানে এইবার প্রথম যোগ দিয়েছে, আগে থাকায় সে যোগ দিয়েছে বিশেষায়িত করছে। আবার দেখো, আবার তার কাছে 2 দিনের বড় জোর রসদ ছিল। ব্যাপারটা হচ্ছে কি, বড় জোর মানে খুব বেশি হলে। তো এখানে রসদের আগে বড় জোর লাগানোর কারণে এই বাক্যটা আসলে অর্থ হারাইছে। যেমন 2 দিনের বড় জোর মানে অনেক বেশি, খুব বেশি হলে রসদ ছিল, খুব বেশি রসদ ছিল, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আসলে আমি বুঝাইতে চাইছি কি, তার কাছে যে রসদ ছিল, যে সাপ্লাই ছিল, সেই সাপ্লাইতে খুব বেশি হলে 2 দিন চলবে। তার মানে 2 দিন বড় জোর, খুব বেশি হলে 2 দিন, খুব বেশি হলে কয়টা? খুব বেশি হলে 2 দিন, খুব বেশি হলে রসদ না কিন্তু। তার মানে বড় জোরটা আসলে 2 দিনকে বিশেষায়িত করার কথা, কিন্তু আমি বড় জোর রসদের আগে লাগানোর কারণে বড় জোর রসদকে বিশেষায়িত করে ফেলছে। তাহলে এই জায়গাতেও কিন্তু বাক্যের পদবিন্যাসের অপপ্রয়োগ হয়ে গেছে। তাই কি হবে, তার কাছে বড় জোর 2 দিনের রসদ ছিল, এইটা হবে সঠিক। এরপরে দেখো ক্রিয়াপদ এবং ক্রিয়ার কার প্রয়োগে অসঙ্গতি। এখন দেখি আমরা, আমি খাতা দেখার সময়, আমার ছাত্রদের খাতা দেখার সময় এই জিনিসটা খুব দেখি যে তিনি বা আপনি দিয়ে বাক্য শুরু করে শেষে করে দিয়ে শেষ করছে। অর্থাৎ উত্তম পুরুষে শুরু করে মধ্যম পুরুষ, দ্বিতীয় পুরুষ বা তৃতীয় পুরুষে শেষ করছে, মানে আপনি তুমির ব্যাপারটা মেনটেন করা হচ্ছে না, আপনি করে, এটা কি হয়? তো ব্যাপারটা এইখানে যেমন তিনি সবাই উপস্থিত ছিল, তিনির সাথে কি ছিল যায় নাকি ছিলেন যায়? অবশ্যই তিনির সাথে ছিলেন যায়, তাই না?
তারপরে হচ্ছে তুই কাজটা করেন, এটাকে হবে না, তুই কাজটা করেন কিন্তু হবে না, আপনি কাজটি করেন। তাহলে হচ্ছে এই যে ক্রিয়াপদ এবং ক্রিয়ার কাল, আমি যে পুরুষের সাথে কার মেলানো, এই ব্যাপারটাই সঙ্গতি কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু বাক্যে অপপ্রয়োগের দৃষ্টান্ত হয়ে যাবে এই বাক্যটা। আচ্ছা, এরপরে দেখো আরেকটা, মানে একদম যে ভুলটা আমরা এত বেশি করি এবং ধরতেও পারি না যে ভুলটা করে ফেলছি আমরা, সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ, মানে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। তো সাধু চলিত ভাষা কি আমরা সেটা জানি। তো এখন এই সাধু ও চলিত ভাষার মিশ্রণ বলতে আমি যেমন এখানে বললাম সাধু ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনাম পদ এবং বিভক্তিগুলো একটু, বিভক্তি চিহ্নগুলো একটু দীর্ঘ হয়, তাই তো। তো এখন এই জায়গাটাতে যেমন সাধু, সাধু ভাষায় বলা হচ্ছে তাহাকে বাজারে যাইতে হবে। এখন এই জায়গাটাতে তাহাকে, তাহাকে মানে হচ্ছে সাধু ভাষা, এটা চলিত ভাষায় হবে তাকে। তো তাকে আমি সাধু ভাষায় বলি তাহাকে, বাজারে যাইতে, হ্যাঁ যাইতে ঠিক আছে, যেতেকে আমরা সাধু ভাষায় যাইতে বলি। কিন্তু একটা জিনিস দেখো, এটা কি ঠিক আছে, এই হবে কি ঠিক আছে? আসলে সাধু ভাষায় তো হবে হবে না, হবে হচ্ছে ভাষার চলিত রূপ। এখানে কি হবে, হইবে। তাহলে যেহেতু আমি বাক্যটা সাধু ভাষায় লিখছি, এখানে তাহাকে বাক্যের যিনি উদ্দেশ্য তিনি যেহেতু এইখানে সাধু ভাষায় আছে, তাহলে আমাকে এই ক্রিয়াপদটাও কিন্তু সাধু ভাষাতেই লিখতে হবে। তার মানে তাকে বাজারে যেতে হবে। অথবা আমি যদি চলিত লিখি, তাহলে আমাকে একদম চলিত ভাষায় লিখতে হবে, তাকে বাজারে যেতে হবে। আর সাধু ভাষায় লিখলে লিখতে হবে তাহাকে বাজারে যাইতে হবে। আচ্ছা, নেক্সট আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিশেষণের সাথে আমি কিভাবে বিশেষ্য হবে। বিশেষণের সাথে তা যোগ করলে বিশেষ্য হয়। এই যে বিশেষণ, যেমন সুন্দরের সাথে আমি যখন তা যোগ করছি সুন্দরতা, বহুলের সাথে তা যোগ করলে বহুলতা, দিনের সাথে তা যোগ করলে দীনতা, দরিদ্রের সাথে তা যোগ করলে দরিদ্রতা। আবার এই জিনিসগুলোতে হচ্ছে তোমার একইভাবে এই জিনিসটা করা যায় জ যোগ করে। অর্থাৎ আমি একটু আগে দেখিয়েছিলাম দারিদ্র্যের সাথে যোগ করে, দরিদ্রের সাথে জ যোগ করে হচ্ছে দারিদ্র। কিন্তু আমরা যদি কোনো কারণে জ এবং তা দুটা একসাথে ব্যবহার করে ফেলি, মানে আমি প্রথমে লিখলাম হচ্ছে বহুল। আচ্ছা, এই বহুলকে আমি, এটা বিশেষণ, এই বহুলকে আমি এখন হচ্ছে বিশেষ্য বানাবো। তা বানাইতে গেলে ওর সাথে আমি হয় জ যোগ করব, না হয় তা যোগ করব। তো আমি যদি এর সাথে তা যোগ করি তাহলে ব্যাপারটা বহুলতা, ঠিক আছে, রাইট। আচ্ছা, আবার আমি যদি এটার সাথে জ যোগ করি তাহলে ঘটনাটা হবে বাহুল্য, এটা রাইট, কারণ জ যোগ করলে শব্দের আদি স্বরের বৃদ্ধি ঘটে, অর্থাৎ বহুলতার জায়গায় বাহুল্য, এই যে জটা জ ফলা হয়ে যাচ্ছে, বাহুল্য। একইভাবে সুন্দরের সাথে জ যোগ করার কারণে সৌন্দর্য, এখানে রস্যু যদি থাকে, অ থাকলে আদি স্বরটা আ হয়ে যায় জ যোগ করলে, রস্যু থাকলে রস্যও হয়ে যায়, তারপরে দীর্ঘি থাকলে বা রস্যই থাকলে হচ্ছে ঐকার হয়ে যায়। এগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখন আমি তো জ যোগ করে অলরেডি এটাকে বিশেষণকে বিশেষ্য বানাই ফেলছি। এরপরে আমি যদি এর সাথে আবার একটা তা যোগ করি, তাহলে কি এই বিশেষ্যকে আর বিশেষ্য বানানোর দরকার আছে? অলরেডি তো বিশেষণকে আমি হচ্ছে এই বহুলকে আমি হচ্ছে এখানে বহুলতা বা বাহুল্য বিশেষণ বানাইছি। তারপরে হচ্ছে এই বিশেষ্যকে আর বিশেষ্য বানানোর দরকার আছে? দরকার নাই। একটা যোগ করলেই তো হচ্ছে, জ অথবা তা দুটো একসাথে যোগ করলে কিন্তু এটা অপপ্রয়োগ হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যে সকল বাক্যে জ ফলা থাকে তাদের সাথে কিন্তু তা হয় না। এরপর টেকনিকটা আমরা দেখি। এরপরে হচ্ছে দন্তের স এবং দন্তের সয়ের নিচে ব, কোন ক্ষেত্রে আমি কোন স ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে এই স, শুধু স, যে সয়ের নিচেই ব ফলা নাই, এটার মানে হচ্ছে সাথে, এই যে এটার মানে হচ্ছে সাথে। আর এই স মানে হচ্ছে নিজ, সয়ের নিচে ব ফলা থাকলে সেই স মানে হচ্ছে নিজ। এখন রানা সস্ত্রীক ঘুরতে গিয়েছেন, এই জায়গায় আমরা যদি এই সস্ত্রীক কথাটা এইভাবে লিখতাম, সয়ের নিচে ব দিয়ে লিখতাম স্ত্রী ঘুরতে গিয়েছেন, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যেত। কেন সেটা ভুল হয়ে যেত? কারণটা হচ্ছে সয়ের নিচে ব থাকার কারণে এখানে বোঝাচ্ছেন নিজের স্ত্রী। স্ত্রী তো নিজেরই হবে, তাই না? স্ত্রী তো আর কারোর হবে না। তাহলে আর কারো হলে তো সেটা ভাবি হয়ে যাবে। তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু ভুল। সস্ত্রীক বলতে আমি বোঝাতে চাইছি রানা স্ত্রীর সাথে নিয়ে, স্ত্রীর সাথে ঘুরতে গিয়েছিল, তাই না? তাহলে সেক্ষেত্রে সস্ত্রীক, এই স হবে সপরিবার, সস্ত্রীক, সবিনয় মানে বিনয়ের সাথে। তাহলে সাথে অর্থ হলে ব থাকবে না, সয়ের নিচে ব ফলা থাকবে না, শুধু স থাকবে। আচ্ছা, আর তিনি স্বশিক্ষায় শিক্ষিত, মানে কি? তিনি নিজে নিজে শিক্ষিত, মানে নিজের প্রচেষ্টায় শিক্ষিত। স্বশিক্ষা, নিজে যেটা শিক্ষা হয়েছে, নিজে যে শিক্ষা করে সেটা হচ্ছে স্বশিক্ষা। তাহলে এখানে এই শটা নিজ অর্থে এই স থাকবে, ছয়ের নিচে ব থাকবে।
আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি দেখি এই যে আরেকটা জিনিস, এটা আমরা বেশিরভাগই জানি না, সেটা হচ্ছে সর্বজনীন নাকি সার্বজনীন, কোনটা রাইট? কথা হচ্ছে স্যার দুইটাই রাইট, সর্বজনীনও রাইট, সার্বজনীনও রাইট। এই প্রথম কথা যদি আমি বলি, সর্বজনীন অর্থটা কি? সর্বজনীন মানে হচ্ছে কল্যাণ অর্থে আসে, মানে যেটা সকলের জন্য কল্যাণকর, অথবা যেটা সকলের জন্য প্রযোজ্য, অথবা যেটা সকলের জন্য উন্মুক্ত। আমি কিন্তু তিনটা কথা বলছি, শুধু কল্যাণ বলে না, যেটা সকলের জন্য কল্যাণকর, অথবা যেটা সকলের জন্য প্রযোজ্য, অথবা যেটা সকলের জন্য উন্মুক্ত। এইগুলো ক্ষেত্রে আমরা সর্বজনীন কথাটা ব্যবহার করব। এই যে যেমন সর্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগতম, তার মানে এখানে সর্বজনীন কথাটা কি বোঝানো হয়েছে? সর্বজনীন দুর্গাপূজায় স্বাগতম বলতে বোঝানো হয়েছে এই দুর্গাপূজাটা সকলের জন্য উন্মুক্ত, সর্বজনীন দুর্গাপূজা সকলের জন্য উন্মুক্ত, ঠিক আছে, সকলেই চাইলে আসতে পারে। তাহলে এই জন্য এখানে সর্বজনীন কথাটা ব্যবহার করা হয়েছে, আকার নেই। কিন্তু এটার সাথেই যদি আকার যোগ করে দেওয়া হয়, এই সার্বজনীন ব্যাপারটা হয়, তখন ব্যাপারটা কি হবে? সার্বজনীন ব্যাপারটা হলে ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে এর মানে হয়ে যাবে প্রাচীন বা সবার মধ্যে প্রবীণ, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। এখন আমি যদি বলি শশাঙ্ক বাংলার সার্বজনীন নেতা, তার মানে শশাঙ্ক বাংলার সার্বজনীন নেতা মানে সরকাংশ বাংলার, আসলে উনি বাংলার প্রথম সম্রাট ছিলেন শশাঙ্ক, 637 সালে যিনি মারা যান। সেই শশাঙ্ক বাংলার সার্বজনীন নেতা বলতে আমরা বোঝাচ্ছি শশাঙ্ক বাংলার সবচেয়ে প্রাচীন রাজা, তার আগে বাংলার কোনো সম্রাট ছিলেন না, আমরা যতদূর ইতিহাসে জানি। তাই আমরা এখানে সার্বজনীন মানে সবার থেকে প্রাচীন, সবার থেকে জ্যেষ্ঠ অর্থে সার্বজনীন ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আমরা যদি যাই, এরপরে আসতেছে উঠে এবং ওঠে। এখন কথা হলো সূর্য কি উঠে নাকি সূর্য ওঠে? মনে রাখতে হবে এই উঠে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর ওঠে হচ্ছে সমাপিকা ক্রিয়া। শুধুমাত্র বাক্যের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া যদি না থাকে, শুধুমাত্র একটা অসমাপিকা ক্রিয়া যদি থাকে, তাহলে বাক্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আর বাক্যের আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ না হয়, তাহলে বাক্য তার পারপাস সার্ভ করবে না, বাক্যের যোগ্যতার অভাব থেকে যাবে, তার মানে বাক্য হবে না। তাহলে আমি যদি বলি সকালে সূর্য উঠে, এই উঠে ব্যবহার করি, তাহলে এটা কিন্তু বাক্য হবে না। কি বলতে হবে? সকালে সূর্য ওঠে। যেমন সোলাইমান ঘুম থেকে উঠে, এই পর্যন্ত যদি আমি থেমে যেতাম, তাহলে কিন্তু বাক্যের আকাঙ্ক্ষা পরিপূর্ণ না হওয়ার কারণে বাক্য তার যোগ্যতা হারাতো। তাহলে কি হবে? বাক্য তার গুণ হারাতো। তাহলে এখানে কি হইতো না, পরে এই নামাজ পড়ে, এখানে পড়ে আর একটা সমাপিকা ক্রিয়া কিন্তু এখানে আনতে হয়েছে। তাহলে উঠে হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, শুধু উঠে পর্যন্ত থাকলে হতো না, কিন্তু এখানে সে ট্রেনে ওঠে, এখানে কিন্তু আর কোনো ক্রিয়া নেই, একটাই ক্রিয়া ওঠে। এটাতেই বাক্য তার পারপাস সার্ভ করতেছে, কারণটা কি? ওঠেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপরে দেখি আরেকটা জিনিস, এই যে এটা আসলে এই নিয়মটাই, স এবং স এর নিয়ম, কোন স্বাক্ষরের ক্ষেত্রে কোন স্বাক্ষর হবে। এই স্বাক্ষর মানে কি? স মানে সাথে, তাহলে এই স্বাক্ষর মানে হচ্ছে স যোগ অক্ষর, মানে অক্ষরের সাথে, মানে যার অক্ষর জ্ঞান আছে, যে পড়ালেখা করতে পারে, পড়তে পারে অন্তত, যার অক্ষর জ্ঞান আছে, ক খ চিনে, তাকে আমরা বলবো হচ্ছে স্বাক্ষর। আমরা বলি না দেশের সাক্ষরতার হার এতটুকু, অনেকে বলে যারা নাম সই করতে পারে এটাকে সাক্ষরতার হার বলেন না। ব্যাপারটা সাক্ষরতার মানে হওয়ার মানে হচ্ছে যারা পড়তে পারে, যাদের অক্ষর জ্ঞান আছে, সেটাকে আমরা সাক্ষরতা বলি। তাই দেশের সাক্ষরতার হার, তাহলে এই সাক্ষরতা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন। আচ্ছা, এরপরে আসো এই সাক্ষরত্ব সই দেওয়া, সাইন করা। আমি যে দলিলে স্বাক্ষর দিই, সেই স্বাক্ষর হচ্ছে এই স্বাক্ষর, মানে অক্ষর, নিজের ছাপ রাখা, সেটা হচ্ছে স্বাক্ষর। যেমন হচ্ছে তিনি যে ভালো খেলোয়াড় হবেন তার স্বাক্ষর রেখেছেন আজকের এই ম্যাচে, তার মানে তার ছাপ রেখেছেন, নিজের অক্ষর রেখেছেন, এটা হচ্ছে এই দন্তের স্বয়ের নিচে ব ফলা স্বাক্ষর। আর বাংলাদেশের সাক্ষরতার হার, বা তিনি একজন স্বাক্ষর ব্যক্তি, মানে তিনি কি স্বাক্ষর ব্যক্তি বলতে হচ্ছে, সেটা কি? স্বাক্ষর ব্যক্তি বলতে হচ্ছে স্বাক্ষরটা হচ্ছে উনি পড়ালেখা করতে পারেন, অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তার স্বাক্ষর ব্যাপারটা কিন্তু বিশেষণ আকারে ব্যবহার করা হয়। আর সাক্ষরতা হচ্ছে বিশেষ্য। আর এইখানে এই স্বাক্ষর কিন্তু নিজেই বিশেষ্য। দেখো, এক ব ফলাতে কি হয়ে যাচ্ছে? ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ব ফলা না থাকলে স্বাক্ষর হয়ে যাচ্ছে কি? বিশেষ সন। আর যদি ব ফলা থাকে, তাহলে এই স্বাক্ষর হয়ে যাচ্ছে হচ্ছে বিশেষ্য। আচ্ছা, তাহলে আমাদের প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরের ক্লাসে আমরা, আজকে একটু লম্বা ক্লাস নিলাম, এরপরের ক্লাসে আমরা বোর্ডের প্রশ্নগুলো সলভ করা শুরু করব, এবং একের পর এক অনেকগুলো বোর্ডের প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। আমরা যে প্রশ্নগুলো সলভ করব, এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো, তাহলে নতুন কিছু সলভ করা লাগবে না, তোমরা ইনশাল্লাহ প্রয়োগ অপপ্রয়োগ থেকে যে প্রশ্ন আসবে সেই সকল প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।